11-এর বায়োলজি ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে বসে নিয়মিত পড়াশোনা করছো। এর আগে যে ক্লাসটা আমি করেছিলাম সেখানে প্লান্টি অর্থাৎ উদ্ভিদ রাজ্যের জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। ব্যক্তবীজী উদ্ভিদের যে ভাগগুলো আছে আর যে মূল শ্রেণীগুলো আছে সেগুলো আমি একটা মিনিমাম আইডিয়া দিয়েছিলাম এবং বলেছিলাম মেনলি ব্যক্তবীজী উদ্ভিদের স্যালিয়েন্ট ফিচার্স অর্থাৎ মুখ্য বৈশিষ্ট্যগুলো তোমাদের ভালো করে পড়তে হবে আর অ্যাটলিস্ট দুটো এক্সাম্পলের সায়েন্টিফিক নেম মনে রাখার অবশ্যই চেষ্টা করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে যে উদ্ভিদগুলোর নাম মনে রাখছো জিমনোস্পার্মের, তাদের ইকোনমিক ইম্পর্টেন্ট অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব, যেমন পাইনাস পাইন গাছ, যেমন এভিড্রার কিন্তু অর্থনৈতিক গুরুত্ব আছে। এফিড্রিন বলে একটা প্রকার পাওয়া যায়, এটা উত্তেজক ড্রাগ হিসাবে ব্যবহার করা হয়। আবার পাইনাস আরমান্ডি, পাইনাস মার্কুসাই, এমন অনেকগুলো প্রজাতি আছে পাইন গাছের। এই পাইন গাছগুলো বিশেষ করে কাঠ শিল্পে ব্যবহার করা হয়। এদের থেকে কাঠ পাওয়া যায়, সেটা দিয়ে তোমার বিভিন্ন রকমের পাহাড়ি অঞ্চলে বাড়িঘর তৈরি করতে, এমনকি জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয়। যাই হোক, ব্যক্তবীজী উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্য এবং তাদের অন্তত দুটোর বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক নেম এবং তাদের ইকোনমিক ইম্পর্টেন্ট মাথায় রাখবে। আজকে আমি অ্যাঞ্জিওস্পার্ম পড়াবো। বোর্ডের দিকে তোমরা একটু খেয়াল করে দেখো। অ্যাঞ্জিওস্পার্ম গুপ্তবীজী উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদ। অ্যাঞ্জিওস কথার অর্থ হচ্ছে কভার, COVER, আবরণ। অ্যাঞ্জিওস কথাটার অর্থ অ্যাঞ্জিওস কথাটার অর্থ কভার হতে পারে, COVER, আবৃত, অথবা ভেসেল হতে পারে, ভেসেল হতে পারে। অথবা ভেসেল হতে পারে, ভেসেল হতে পারে। এখানে অ্যাঞ্জিওস মানে কভার, আর স্পার্মা, স্পার্মা নামক শব্দ, স্পার্মা, স্পার্মা কথার অর্থ সিড, 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 সিড মানে বীজ। এই অ্যাঞ্জিওস এবং স্পার্মা নামক দুটো গ্রিক শব্দ থেকে অ্যাঞ্জিওস্পার্ম কথাটা এসছে, যার বাংলা দাঁড়ালো গুপ্তবীজী উদ্ভিদ। এবার আমি চলে আসবো গুপ্তবীজী উদ্ভিদ কাদের বলা হয়। যে সমস্ত উদ্ভিদের মানে ফুল থেকে ফল তৈরি হবে এবং ফলের মধ্যে বীজগুলো ফলের ত্বক দ্বারা আবৃত থাকবে, তাদেরকে বলা হবে গুপ্তবীজী উদ্ভিদ। এই গুপ্তবীজী উদ্ভিদের আমরা আমাদের চারদিকে যে গাছগুলো দেখতে পাই বেশিরভাগই কিন্তু গুপ্তবীজী উদ্ভিদ। এই গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে দুটো ভাগ আছে, একবীজপত্রী বা মোনোকটিলিডোনাস বা মনোকট উদ্ভিদ, মনোকট প্লান্টস, আর একটা ডাইকটিলিডোনাস প্লান্টস অর্থাৎ ডাইকট উদ্ভিদ। ডাইকট উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ, ওদিকে একবীজপত্রী উদ্ভিদ। আমরা আমাদের চৌহদ্দিতে চারিদিকে যে স্বাভাবিক গাছপালাগুলোকে দেখতে পাই তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু মনোকট এবং ডাইকট, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, এবং এটা সবাই গুপ্তবীজী উদ্ভিদ। চলে আসি গুপ্তবীজী উদ্ভিদের স্যালিয়েন্ট ফিচার।
বা শনাক্তকরণ বৈশিষ্ট্য। গুপ্তবীজ উদ্ভিদের শনাক্তকরণ বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, অ্যাটলিস্ট 3 to 5 পয়েন্টস, মিনিমাম 3টে, অবশ্যই 3টে থেকে 5টা পয়েন্টস কিন্তু তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। তার থেকে বেশি মনে রাখলে কোনো ক্ষতি নেই। 3 to 5 পয়েন্টস। এই সমস্ত উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে উদ্ভিদ প্রকৃতি দিয়ে একটা বৈশিষ্ট্য হতে পারে, এরা বিরুৎ, গুল্ম কিংবা বৃক্ষ টাইপের হতে পারে। দেখো, ব্যক্তবীজী উদ্ভিদের সময় পড়িয়েছিলাম অধিকাংশ ব্যক্তবীজী উদ্ভিদরা বৃক্ষ টাইপের হয়, অতি অল্প সংখ্যক ব্যক্তবীজী উদ্ভিদেরা গুল্ম জাতীয় হতে পারে, বিরুৎ হতে পারে না। কিন্তু যারা অ্যাঞ্জিওস্পার্ম, এরা বিরুৎ হতে পারে অর্থাৎ হার্বস, গুল্ম হতে পারে শার্বস, এবং বৃক্ষ হতে পারে অর্থাৎ ট্রি। এই 3 রকমের হতে পারে। আমরা যে আম গাছ দেখি এটা বৃক্ষ, আমরা যে জবা গাছ দেখি গুল্ম, আমরা আবার যে তুলসী গাছটা দেখি এটা বিরুৎ জাতীয়, মটর গাছগুলো দেখি বিরুৎ জাতীয়। এটা 3টে ভাগ আছে নেচারের দিক থেকে, কাণ্ডের প্রকৃতির এবং কাষ্ঠল অংশের দিক থেকে। এদের গড় আয়ুর দিক দিয়ে 3টে ভাগ করা হয়, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। এটা মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে এটা বলা যেতে পারে, তোমরা এটা বলতে পারো মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে একটা উদ্ভিদ প্রকৃতি। নেক্সট হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, এদের বীজ দিয়ে একটা পয়েন্টস মাথায় রাখতে পারে, বীজ দিয়ে একটা পয়েন্টস মাথায় রাখতে পারে। 2 নম্বর, এদের বীজে একটা বা দুটো বীজপত্র থাকবে, একটা বা দুটো বীজপত্র থাকবে, তার বেশি কখনোই হবে না। অর্থাৎ এরা একবীজপত্রী হতে পারে অথবা দ্বিবীজপত্রী হতে পারে। নেক্সট হচ্ছে শস্য গঠন দিয়ে একটা পয়েন্টস হতে পারে। শস্য নিষেকের পরে যে শস্য তৈরি হয় এন্ডোস্পার্ম, এবং শস্যল উদ্ভিদের ক্ষেত্রে একবীজপত্রী শস্যল উদ্ভিদ অথবা কিছু কিছু দ্বিবীজপত্রী শস্যল উদ্ভিদ আছে, যেমন রেড়ি। আর আমরা একবীজপত্রী উদ্ভিদের মধ্যে বেশিরভাগটাই শস্যল প্রকৃতির বলে থাকি, যদিও ওদের মধ্যে ব্যতিক্রম আছে। শস্যল উদ্ভিদের ক্ষেত্রে শস্যটা ট্রিপ্লয়েড 3N হয়, এবং নিষেকের পরে দ্বিনিষেকের ফলে এরা তৈরি হয়। আর এদের কিন্তু শস্য সবসময় নিষেকের পরে তৈরি হবে, এবং শস্যগুলো ট্রিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। ট্রিপ্লয়েড। পরাগ মিলন দিয়ে একটা পয়েন্টস হতে পারে, পরাগ মিলন। 4 নম্বর, পরাগ মিলন বা পরাগযোগ। পরাগযোগ বা পরাগ মিলন দিয়েও কিন্তু একটা পয়েন্টস হতে পারে। এদের পরাগ মিলনটা বিভিন্ন বাহকের মাধ্যমে হয়ে থাকে। আমি আলোচনা করেছিলাম যারা ব্যক্তবীজ উদ্ভিদ তাদের পরাগ মিলনটা সবসময় কিন্তু বাতাস দ্বারা হবে। আমি ফ্লাওয়ার অফ সালফার বলে একটা কথা বলেছিলাম, গন্ধক পুষ্প। সেখানে বলেছিলাম যে পাইন গাছের পরাগ রেণুতে 2টো ডানা থাকে, তারা বাতাসে উড়ে বেড়ায় পরাগ মিলনের পূর্বে। তারপর বাতাসের দ্বারা উড়ে গিয়ে এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে পড়ে। যে অঞ্চলে পরাগ রেণুগুলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে বেরিয়ে বাতাসে ভাসতে থাকে, সেই জায়গাটা একটু হলদে রঙের দেখায়, এটাকে বলা হয় গন্ধক পুষ্প বা ফ্লাওয়ার অফ সালফার বলা হয়। এই ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সবসময় পরাগ মিলন বায়ুর মাধ্যমে হয়ে থাকে। ভাইরাস গুপ্তবীজী অ্যাঞ্জিওস্পার্ম বায়ু দিয়ে হতে পারে, জল দিয়ে হতে পারে, প্রাণী দিয়ে হতে পারে, তাদের মধ্যে পতঙ্গ বেশিরভাগ, শামুক জাতীয় প্রাণী দিয়ে হতে পারে, বাদুড় জাতীয় প্রাণী দিয়ে হতে পারে। অর্থাৎ এদের পরাগ মিলন বিভিন্ন বাহকের দ্বারা ঘটতে পারে, পরাগ মিলন বা পরাগ সংযোগ। আর এদের পরাগ সংযোগটা ইনডাইরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষ হবে না। পরাগধানী থেকে পরাগ রেণুগুলো বেরোবে এবং নির্দিষ্ট বাহকের দ্বারা বাহিত হয়ে গর্ভমুণ্ডতে গিয়ে পড়বে। তারপর সেই পরাগরেণু অঙ্কুরিত হয়ে তার পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করবে। কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি পরাগ রেণুগুলো মানে পরাগ মিলনটা হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষ, সরাসরি ডিম্বক রন্ধ্রতে
গিয়ে পড়ে, অর্থাৎ মাইক্রোফাইল রিজিয়নে গিয়ে পড়ে। পরাগমিলন দিয়ে একটা পয়েন্টস হতে পারে। 5 নাম্বার তোমরা সংবহন কলা দিয়ে একটা পয়েন্টস মাথায় রাখতে পারো। সংবহন কলা, এদের সংবহন করা অর্থাৎ এদের জাইলেমে আদর্শ জাইলেম বাহিকা বা ট্রাকিয়া থাকবে। এছাড়াও ট্রাকিট, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু সব থাকবে। নর্মালি এটা থাকবে একটু কাষ্ঠল উদ্ভিদ হলে। আর যারা হচ্ছে ফ্লেম জাতীয় কলা যাদের দেহে থাকে, ফ্লেম জাতীয় কলার মধ্যে সিবনল, সঙ্গীকোষ, ফ্লেম প্যারেনকাইমা, ফ্লেম তন্তু এগুলো সব অবস্থান করবে। এই সংবহন কলা দিয়ে কিন্তু এদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়, জাইলেম উইথ ট্রাকিয়া অ্যান্ড ফ্লেম উইথ সিবনল অ্যান্ড সঙ্গীকোষ। এই পয়েন্টসগুলো খুব উল্লেখযোগ্য সংবহন কলা দিয়ে। নালিকা বান্ডিল, নালিকা বান্ডিল মানে এর আগের দিন আমি ক্লাসে বলেছিলাম ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল। ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল, এদের নালিকা বান্ডিল গুলো উইথ আর উইদাউট ক্যাম্বিয়াম, অর্থাৎ মুক্ত হতে পারে, বদ্ধ প্রকৃতির হতে পারে। নালিকা বান্ডিলে জাইলেম আর ফ্লেম থাকবেই। জাইলেম আর ফ্লেমের মানে মিডিলে অর্থাৎ মাঝখানে ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে না। ক্যাম্বিয়াম নামক এক বিশেষ ধরনের ভাজক কলা, এদেরকে বলা হয় এক ধরনের গৌণ ভাজক কলা, উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী। এই ক্যাম্বিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন একবীজপত্রী উদ্ভিদ, তাদের জাইলেম ফ্লেম থাকবে কিন্তু ক্যাম্বিয়াম থাকবে না। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লেম থাকবে এবং ক্যাম্বিয়াম থাকবে। নর্মালি এটাই নিয়ম। অতি কয়েকটি ক্ষেত্রে, খুব কম কয়েকটি ক্ষেত্রে একবীজপত্রী হলেও ক্যাম্বিয়াম থাকতে পারে, তাদের রেয়ার ঘটনা। দ্বিবীজপত্রী হলে ক্যাম্বিয়াম নাও থাকতে পারে, এটা খুব রেয়ার ঘটনা, কিন্তু নর্মালি থাকে, ইন জেনারেল থেকে থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। এই জন্য নালিকা বান্ডিলগুলো মুক্ত হতে পারে অর্থাৎ উইথ ক্যাম্বিয়াম, যুক্ত হতে পারে উইদাউট ক্যাম্বিয়াম হতে পারে। নেক্সট আমরা চলে যাব এই এদের হচ্ছে খুব একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ফুল। ফুলের একটা বৈশিষ্ট্য হবে এদের ফুলগুলো, এটা ফুলগুলো বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, এগুলোকে বলা পুষ্পস্তবক বলা হয়। বেশিরভাগ ফুলে পুষ্পস্তবক গুলো থাকবে। এবং যে তোমার একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বৃতি এবং দলমণ্ডল, বৃতি ও দলমণ্ডল মিলে গিয়ে পুষ্পপুট তৈরি করে। পুষ্পপুট তৈরি করে, পেরিয়ান্থ বলা হয়। বৃতি এবং দলমণ্ডল জুড়ে গিয়ে পুষ্পপুট বা পেরিয়ান্থ তৈরি করে। এটা একবীজপত্রী বা মনোকট উদ্ভিদের ক্ষেত্রে, এটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবং এদের যে গর্ভকেশর চক্র গাইনোয়েশিয়াম, তাদের ক্ষেত্রে যে গর্ভকেশর, তার 3টে অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর এদিকে গর্ভাশয়, এই 3টে অংশ থাকবে। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়, এই 3টে অংশ কিন্তু নর্মালি দেখা যায়। এর মধ্যে ডিম্বক থাকে, আমরা জানি। তোমরা ক্লাস 10-এ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন করেছো, ধিনিষেক করেছো, সেখানে স্ত্রীস্তবকের 3টে অংশ, গর্ভমুণ্ড বা স্টিগমা, গর্ভদণ্ড বা স্টাইল আর গর্ভাশয় বা ওভারি বা ডিম্বাশয় বলা হয়। ইংরেজিতে ওভারি বলে। ওর মধ্যে ওভিউল বা ডিম্বক থাকে, সংখ্যা 1 বা একাধিক হতে পারে। প্রত্যেকটা ডিম্বকের মধ্যে একটা করে ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাক থাকে। এগুলো তোমরা এর আগে পড়ে এসছো। এছাড়াও আর অনেক বৈশিষ্ট্য হতে পারে, যেমন এই ব্যক্তবীজী উদ্ভিদ যারা হবে, এদের পাতাগুলো চ্যাপ্টা প্রসারিত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে।
যারা একবীজপত্রী জাতীয় তাদের মধ্যে কিছু কিছু উদ্ভিদের পাতাগুলো সরু সূচের মতো হতে পারে, যেমন ঘাস জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে, এবং এদের পাতাগুলো পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্র ফলকে বিভক্ত, এবং এদের যে পাতা সেখানে ভেনেশান দেখা যাবে, শিরাবিন্যাস দেখা যাবে। একবীজপত্রী হলে সমান্তরাল শিরাবিন্যাস, দ্বিবীজপত্রী হলে জালিকাকার শিরাবিন্যাস দেখা যাবে। তা এই গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো যদি তোমাদের জানা থাকে, ব্যক্তবীজী উদ্ভিদের যদি বৈশিষ্ট্যগুলো জানা থাকে, তাহলে টেবিল ফর্মে পার্থক্যের বিষয় উল্লেখ করে তোমরা খুব সহজেই 3টে থেকে 5টা পার্থক্য করতে পারবে। বোর্ডের দিকে তাকিয়ে দেখো, গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে, গুপ্তবীজী উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি। এই গুপ্তবীজী উদ্ভিদের যদি মুখ্য বৈশিষ্ট্যগুলো তোমাদের জানা থাকে, তাহলে ব্যক্তবীজীর বৈশিষ্ট্য যদি আবার অন্যদিকে জানা থাকে, তাহলে তোমরা সহজেই ব্যক্তবীজী এবং গুপ্তবীজীর মধ্যে, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মের মধ্যে পার্থক্য সহজেই করতে পারবে। পরীক্ষায় কিন্তু খুব আসে যে ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য, এগুলো পরীক্ষায় খুব আসে। তোমরা কোশ্চেন ঘেটে দেখবে, ওর মধ্যে রয়েছে বিভিন্ন ইয়ারের মাধ্যমে, মানে 11 থেকে 12-এর অ্যানুয়াল এক্সামের যে কোশ্চেন, যেটা আমাদের উচ্চ মাধ্যমিক কাউন্সিল করে থাকে, সেগুলো ঘেটে দেখবে, তার মধ্যে এসছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা ব্যক্তবীজী গুপ্তবীজীর উদ্ভিদের পার্থক্য তো বললাম, বৈশিষ্ট্য জানা থাকলে করতে পারবে। ব্যক্তবীজী উদ্ভিদের বীজ দিয়ে একটা হবে অনাবৃত, এদের আবৃত, এদের বীজপত্রের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে 2-এর বেশি হয়। গুপ্তবীজীদের ক্ষেত্রে একটা হবে অথবা দুটো হবে। ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে বিরুৎ জাতীয় নরমালি হয়ে থাকে না। গুপ্তবীজীদের মধ্যে বিরুৎ, গুল্ম বৃক্ষ 3টে টাইপের হয়ে থাকে। জাইলেমে ট্রাকিয়া থাকে না, এদের জাইলেমে ট্রাকিয়া থাকবে। এটা মানে সিপসেল, ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে সিপসেল থাকে ফ্লোয়েমের মধ্যে, এদের ক্ষেত্রে সিপসেল থাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের পরাগ মিলনটা বায়ুর মাধ্যমে হয়ে থাকে নরমালি। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে বায়ু পরাগী হতে পারে, জল পরাগী হতে পারে, পতঙ্গ পরাগী হতে পারে, পক্ষী পরাগী হতে পারে, শামুক পরাগী হতে পারে, বাদুড় দিয়েও হতে পারে। অনেক রকমের টাইপের পরাগ মিলন দেখা যেতে পারে। শস্য গঠন দিয়ে একটা হতে পারে। ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য হ্যাপ্লয়েড, নিষেকের আগে তৈরি হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শস্য নরমালি ট্রিপ্লয়েড। এই গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ট্রিপ্লয়েড এবং সেটা নিষেকের পরে তৈরি হয়। তারপরে তোমরা বহু মানে ভ্রূণ দিয়ে বলতে পারো। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পলি এমব্রায়োনি দেখা যায় না, অর্থাৎ বহু ভ্রূণ বীজতা দেখা যাবে না, পলি এমব্রায়োনি দেখা যাবে না। কিন্তু গুপ্তবীজী উদ্ভিদে দেখা যাবে না। ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে পলি এমব্রায়োনি দেখা যাবে। এইগুলো একটু মাথায় রাখতে পারো। ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য কিন্তু অবশ্যই করতে হবে। নেক্সট আমরা চলে আসবো গুপ্তবীজী উদ্ভিদের দুটো ভাগ, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, মনোকট এবং ডাইকট প্লান্ট। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদের এরকম 3টে থেকে 5টা বৈশিষ্ট্য মাথায় রাখবে। একবীজপত্রী উদ্ভিদের 3টে থেকে 5টা বৈশিষ্ট্য মাথায় রাখবে। 3 to 5 পয়েন্টস। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 3টে থেকে 5টা বৈশিষ্ট্য মিনিমাম মাথায় রাখবে। এবং যদি পার্থক্যগুলো জানা থাকে, বৈশিষ্ট্যগুলো জানা থাকে, ওদের মধ্যে সহজেই তোমরা ডিস্টিংগুইশ করতে পারবে, অর্থাৎ পার্থক্য নির্ণয় করতে পারবে। আমি একসঙ্গে দুটো বলে যাচ্ছি বৈশিষ্ট্য, তার মধ্যে পার্থক্যটাও বলা হয়ে যাবে। একবীজপত্রী উদ্ভিদের বীজে একটা বীজপত্র থাকবে, এদের দুটো বীজপত্র থাকবে। তাহলে বীজপত্র দিয়ে একটা হবে, মূলতন্ত্র দিয়ে একটা পয়েন্টস হবে। একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলতন্ত্র থাকে না, দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলতন্ত্র থাকে। এটা একটা বৈশিষ্ট্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ পার্থক্য হয়ে গেল। 3 নম্বর, পাতা দিয়ে একটা পয়েন্টস হবে। একবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো সমাঙ্ক পৃষ্ঠ টাইপের,
উপরের তল এবং নিচের তল একই রকমের দেখতে হবে। তোমরা যদি একটা কলা গাছের পাতা নিয়ে দেখো বা কচু গাছের পাতা নিয়ে দেখো, খুব সহজে কোনটা উপরের তল কোনটা নিচের তল আইডেন্টিফাই করতে পারবে না। কিন্তু আম পাতা বা বট পাতা নিয়ে দেখবে একদিকটা খুব বেশি তেলতেলে আর একদিকটা অমসৃণ। এই পাতা দিয়ে একটা পার্থক্য হয়। সমঙ্গপৃষ্ঠ একবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো বিষমপৃষ্ঠ, অর্থাৎ দুটো তল ভিন্ন টাইপের হয়ে থাকে এবং পত্র রন্ধ্র দিয়েও হতে পারে। একবীজপত্রী উদ্ভিদের পাতার পত্র রন্ধ্রগুলো উভয় তলে থাকে, উপরের পৃষ্ঠতেও থাকবে নিচের পৃষ্ঠতেও থাকবে। গুপ্তবীজ যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের ক্ষেত্রে পত্র রন্ধ্রগুলো পাতার নিম্ন তলে অবস্থান করবে। ক্যাম্বিয়াম দিয়ে একটা পয়েন্টস হবে। একবীজপত্রী উদ্ভিদের যে নালিকা বান্ডিল থাকবে বা ভাস্কুলার বান্ডিল থাকবে, সেখানে ক্যাম্বিয়াম নামক ভাজক কলা থাকবে না। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অধিকাংশ জায়গাতে ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে তাদের গৌণ বৃদ্ধি ঘটে থাকে। এমন পার্থক্য হতে পারে। বীজপত্রের সংখ্যা দিয়ে আগে বলেছি একটা, এর ক্ষেত্রে দুটো, এটা হতে পারে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে নালিকা বান্ডিল গুলোর অ্যারেঞ্জমেন্ট দিয়ে একটা পয়েন্টস হতে পারে। নালিকা বান্ডিল গুলো দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে থাকবে এবং সেগুলো মানে সে কাণ্ড হোক মূলের মধ্যে হোক একটা বলয় আকারে অবস্থান করে, অ্যারেঞ্জ ইন এ রিং। ভাস্কুলার বান্ডিল আর অ্যারেঞ্জ ইন এ রিং, ভাস্কুলার বান্ডিল গুলো একটা রিং এর উপরে থাকবে, রিং এর উপরে থাকবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডিল গুলো একটা রিং এর উপরে অবস্থান করে। এটাও মনে করা যাক সেই রিং। এটা একটা ভাস্কুলার বান্ডিল, এটা একটা ভাস্কুলার বান্ডিল, এটা একটা ভাস্কুলার বান্ডিল, এটা একটা ভাস্কুলার বান্ডিল, এটা একটা ভাস্কুলার বান্ডিল। এটা একটা রিং এর উপরে অবস্থান করছে। দেখো এটা রিং। এই যে সাদা যেটা আমি দিয়েছি দাগটা, এরা একটা বলয় আকারে অবস্থান করে। এটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল, ভিবি। ভিবি ভাস্কুলার বান্ডিল মানে জাইলেমার ফ্লেম গুচ্ছ। ক্যাম্বিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে নালিকা বান্ডিল গুলো একটা রিং আকারে সজ্জিত থাকবে না, অ্যারেঞ্জ ইন এ রিং হবে না। তারা ভূমি ভাজক কলার মধ্যে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করবে। স্ক্যাটার্ডলি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ এরা অবস্থান করবে স্ক্যাটার্ডলি, অর্থাৎ ভূমি ভাজক কলার মধ্যে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করবে। এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মেসোফিল কলা দিয়েও কিন্তু একটা পার্থক্য হয়। পাদরাদি কলাকে বলা হয় মেসোফিল কলা। এই মেসোফিল কলা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা এই দুটোতে বিভক্ত হবে না। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শুধু স্পঞ্জি প্যারেনকাইমা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার যে মেসোফিল কলা সেটা প্যালিসেড এবং স্পঞ্জি দু রকমের প্যারেনকাইমা কলাতে বিভেদিত। এটাও একটা পার্থক্য তোমরা মনে রাখতে পারো। এই একবীজপত্রী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে ডিস্টিংগুইশ অর্থাৎ ডিফারেন্সেস পার্থক্য, এবং একবীজপত্রী উদ্ভিদের মুখ্য বেশ কয়েকটা বৈশিষ্ট্য, মিনিমাম 3 to 5 এর আগে আমি বলেছি। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মুখ্য বৈশিষ্ট্য 3 to 5, এটা মাথায় রাখবে। এবং একবীজপত্রী উদ্ভিদের মধ্যে অ্যাটলিস্ট দুটো এক্সাম্পল তোমাকে মাথায় রাখতে হবে উইথ সাইন্টিফিক নেম এবং তাদের ইকোনমিক ইম্পর্টেন্ট। যেমন তুমি মনে করো আখ গাছ, ধান গাছ, ওরাইজা স্যাটাইভা ধানের বিজ্ঞানসম্মত নাম, এবং দানা শস্য, এটা আমাদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, এটা সকলে আমরা জানি। ধান, ভুট্টা হতে পারে, জিয়ামেজ হতে পারে, এরা একবীজপত্রীর মধ্যে পড়ে যাচ্ছে। আখ হতে পারে স্যাক্কারাম অফিসিনারাম, স্যাক্কারাম অফিসিনারাম। আচ্ছা, বাম্বুসা টুলডা অর্থাৎ বাঁশ গাছ হতে পারে, বাম্বুসা টুলডা। দেখো এদের প্রত্যেকের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব আছে বা ইকোনমিক ইম্পর্টেন্ট রয়েছে। অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন দুটো একবীজপত্রী উদ্ভিদের সায়েন্টিফিক নেম এবং তাদের ইকোনমিক ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট 1 or 2, অ্যাটলিস্ট 2 পয়েন্টস মাথায় রাখতে হবে। তেমনি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে চলে যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে অর্থনৈতিক গুরুত্ব আছে এমন মিনিমাম দুটো তোমাদের জানতে হবে। তোমরা ইচ্ছা করলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিখতে পারো,
ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে আম গাছ, এর থেকে কাঠ পাওয়া যায়, সে কাঠ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। খুব ফার্নিচার তৈরি হয় এর থেকে নিম্নমানের। এই ফার্নিচার খুব একটা ভালো হয় না, কিন্তু জ্বালানি হিসেবে বেশিরভাগ ব্যবহার করা হয়। আবার এই গাছে যে আম ফলে তার বিশাল অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এই আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মাথায় রাখতে পারো। আবার তোমরা যদি ওইদিকে চলে যাও, যেমন তুলসী, তুলসী কিন্তু বিরুৎ জাতীয় দ্বিবীজপত্রী উদ্ভিদ, তার তো ভেষজ গুণ রয়েছে। অসিমাম স্যান্টাম, অসিমাম স্যান্টাম তুলসী, এরা এরা দ্বিবীজপত্রী। আবার যদি তোমরা মটরে চলে যাও, পিজাম বা পাইজাম স্যাটাইভাম, পিজাম বা পাইজাম স্যাটাইভাম, মটর গাছের অর্থনৈতিক গুরুত্ব খুব বেশি। ডাল ডাল শস্য, এরা ডাল উৎপাদনের সহায়তা করে। তা এরকম সেগুন গাছ টেকটোনা গ্রান্ডিস, এটা এটা টিম্বার ইল্ডিং প্লান্ট, অর্থাৎ কাঠ পাওয়া যায় এদের থেকে। তারপরে সরিয়া রোবাস্টা, সরিয়া রোবাস্টা মানে হচ্ছে তোমার শাল গাছ। সিঙ্কোনা সাক্সিরুব্রা, সিঙ্কোনা সাক্সিরুব্রা সিঙ্কোনা গাছ, তার কাণ্ডের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। তাই এই যে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন দুটো করে একবীজপত্রী এবং দুটো করে দ্বিবীজপত্রী উদ্ভিদের সায়েন্টিফিক নেম এবং তাদের ইকোনমিক ইম্পর্টেন্ট তোমাদের মাথায় রাখতে হবে। যে অংশগুলো আমি বললাম এর মাধ্যমে উদ্ভিদ রাজ্য বা প্লান্টি অর্থাৎ প্লান্ট কিংডম আজকে শেষ হয়ে গেল। আমি তোমাদের একটুখানি এর পরের ক্লাসে আমি তিনটে জিনিস তোমাদের আলোচনা করব, যেগুলো আমাদের সিলেবাসের সঙ্গে কি রিলেটেড, কিন্তু এরা মানে 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে বেশিরভাগটাই পড়ে না। যেমন ভাইরয়েড, লাইকেন এবং ভাইরাস। ভাইরয়েড, ভাইরাস এবং লাইকেন হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না। এদের বিষয়ে তোমাদের একটু আইডিয়া নিতে হবে। এছাড়াও ব্যাকটেরিয়া, যাদেরকে আমরা মোনেরা রাজ্যের অন্তর্গত বলে থাকি, এই ব্যাকটেরিয়া বিষয় নিয়েও তোমাদের একটু আইডিয়া নিতে হবে। আমি এই যে 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে 4টে রাজ্য পড়িয়েছি, 4টের মধ্যে আজকে একদম শেষের দিকে চলে এলাম প্লান্টির গুপ্তবীজী উদ্ভিদের একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমি এরপরে এই যে এই 4টে রাজ্যের মধ্যেই তোমরা তোমাদের বইতে খেয়াল করে দেখবে এক জায়গায় ভাইরাস এবং ভাইরয়েড কতটা দিয়ে বেশ কিছু বিবরণ দেওয়া আছে, লাইকেন কতটা লিখে বেশ কিছু বিবরণ দেওয়া আছে, ব্যাকটেরিয়া কতটা লিখে কিছু বিবরণ দেওয়া আছে। ওই অংশগুলো আমি মাঝে একটু পড়াবো। তারপরে অ্যানিমালিয়াতে চলে যাব, অর্থাৎ প্রাণীরাজ্য, পঞ্চরাজ্যের মধ্যে যে 5 কিংডম, 5th কিংডম যেটা প্রাণীরাজ্য, সেটা একদম শেষে পড়াবো। কেননা এই যে মাঝপথে দেখো আমি 4টে জিনিস একটু বাদ দিয়ে চলে এসেছি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ভাইরয়েড এবং লাইকেন। কি কি অংশ পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সেগুলো আমি এক এক করে ক্লাসের মধ্যে পড়াবো। তোমরা বাড়িতে একটুখানি আমি যেগুলো আলোচনা করছি এবং বোর্ডে লিখে লিখে দিচ্ছি, এই অংশগুলো বাড়িতে বসে বসে দেখতে থাকো। আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকবে এবং নিয়মিত আমাদের স্কুলের স্যারেরা যে সমস্ত ইউটিউবের মাধ্যমে যে পড়াশোনাগুলো করাচ্ছেন সেগুলো তোমরা একটু ফলো করো, দেখবে আমার মনে অনেকটা কাজে আসবে। আর আগের দিনও বলেছি বা তার আগে একাধিক দিনে বলেছি যে আমাদের 11 এবং 12-এর সিলেবাসটা যে প্রকৃত অর্থে কতটুকু, সেইটা আমাদের স্টুডেন্টরা আইডেন্টিফাই করতে ঠিক মতো পারে না। শিক্ষক মহাশয়রা সেটা কিন্তু ঠিক করে দেন, টিচার দ্বারা যারা, সে দিদিমণি হতে পারে, স্যার হতে পারে, তারাই কিন্তু এটা ঠিক করে দেন। সবাই খুব ভালো থেকো, আজ এখানেই শেষ করছি।